সুপ্রিয় দর্শক, এসএটিভির রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমরা আলোচনা করব মানবাধিকার সুরক্ষা নিয়ে। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোখলেসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলি ইসলাম, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুতে আমি মোখলেসুর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা আজ মানবাধিকার সুরক্ষা নিয়ে কথা বলবো। আপনি জানেন 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ছিল। ঠিক একই দিনে বাংলাদেশের জন্য একটি বড় আলোচনার খবর, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কয়েক কর্মকর্তা সহ একটি বাহিনী ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বলা হয়েছে সেখানে মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ। আপনিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ছিলেন, আপনার কাছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে কেন এমনটি হলো? আমি দেখি একটি পরাশক্তি, তার প্রবল প্রতিপত্তি আছে, তারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়ায় এবং তাদের নিজেদের স্বার্থে যাকে যখন যেভাবে ব্যবহার করা দরকার অথবা তাদেরকে চাপে রাখা দরকার, তারা সেটা সেইভাবে করে থাকে। এখন বাংলাদেশের ক্ষেত্রে অন্তর্গতভাবে কি হয়েছে এটা আমরা একটা ভাষা আলোচনা করতে পারি, কিন্তু মেসেজগুলো তারা কি দিচ্ছে এগুলো সব সরকারি মহলেই বলতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে তারা নিষেধাজ্ঞা দিতে পারে, ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে পারে, আমরা দিতে পারি না। আমরা যদি দিতে পারতাম তাহলে এই ধরনের ঘটনা হয়তো ঘটতো না, যেহেতু আমরা সেই অবস্থায় নেই। তারপর আমাদের শক্তভাবে তো বিষয়টি খতিয়ে দেখা উচিত। শক্তভাবে তো অবশ্যই এটা খতিয়ে দেখা দরকার, কারণ আমরা তো এই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েই যুদ্ধ করেই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। তখন সপ্তম নৌবহরের বিরুদ্ধে বাঙালি কিন্তু বিচলিত হয় নাই। আমরা আমাদের ইতিহাস পরিবর্তিত না হয়ে গেলেও প্রেক্ষাপটটা পরিবর্তিত হয়ে যাওয়ার ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় আমাদের বন্ধু ছিল না, সেই মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এটা বন্ধুভাবাপন্ন রাষ্ট্রে পরিণত হয়েছে। এটা ভূ রাজনৈতিক অবস্থার কারণেই হয়েছে, এককেন্দ্রিক বিশ্ব তৈরি হওয়ার কারণেই সেটা হয়েছে। এবং যেহেতু দ্বিতীয় কোনো বিকল্প নাই, সেই বিকল্প না থাকার কারণে তার বন্ধুত্বটা সকল দেশ সমানভাবে কামনা করে এবং সেইভাবে আমরাও কামনা করেছি। আমাদের সাথেও তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক বিরাজমান। এই সুসম্পর্ক বিরাজমান অবস্থায় তারা এই গত শুক্রবারের দিন যেটা করলো সেটা একেবারেই অনভিপ্রেত। এটা তো একটা স্বাধীন দেশের মানা অত্যন্ত কষ্টকর। শুধু আমাদের দেশেই যে দিয়েছে তা নয়, বলতে হবে যে আরও 10টি দেশ, 15টি সংস্থা এবং 10 জন মানুষের উপর তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। তো এগুলো বিভিন্ন ভূ রাজনৈতিক কারণ থাকতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে তারা চাপ দিচ্ছে, তাদের স্বার্থের কোনো একটা জায়গায় আঘাত হচ্ছে। তারা যে কারণটি দেখিয়েছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের স্বার্থের বিঘ্ন হচ্ছে, এটা তাদের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। তো আমার দেশের মানবাধিকার পরিস্থিতির একটা খারাপ অবস্থা তাদের দেশের নিরাপত্তার জন্য কিভাবে হুমকি হয়, এটা আমি ঠিক এখন পর্যন্ত রিলেট করতে পারি না। কোনো ভালো ব্যাখ্যা নেই। এটা খোঁড়া যুক্তি হয়েছে, কিন্তু যেটাই হোক না কেন, এই জন্যই বলছি যে এর পেছনে যে এখানে মানবাধিকারটাই প্রধান ইস্যু তা নয়, এর অন্তরালে হয়তো অন্য কোনো ইস্যু রয়েছে যেগুলো মানুষ এখন আলোচনার মধ্যে নিয়ে আসছে। যেমন ধরুন, শক্তির ভারসাম্য কেন্দ্রের পরিবর্তনের একটা লক্ষণ আমরা দেখছি। একটা সময় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, তাদের মধ্যে শীতল যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধ ছিল, ফলে ওই দুই কেন্দ্রের ভিতরে টানাপোড়েনটা ছিল এবং পৃথিবী দুই ভাগে ওইভাবে বিভক্ত হয়ে গিয়েছিল। ওটা ডিমলিশ হয়ে যাওয়ার পর কেন্দ্র হয়ে গেছিল একটা। এখন আবার চীন উদীয়মান শক্তি হিসাবে
বিশ্বের মানচিত্রে, রাজনৈতিক মানচিত্রেই বলেন, অর্থনৈতিক মানচিত্রেই বলেন, তারা তাদের স্বকীয় মর্যাদায়, স্বকীয় শক্তিতে আবির্ভূত হওয়ার একটি অবস্থায় চলে এসেছে। সেটা আমেরিকা তাদের জন্য ভীতির কারণ বলে মনে করছে, থ্রেট বলে মনে করছে। কারণ আমেরিকার দরজায় তারা কারণ হচ্ছে যে তোমরা এখন সরে যাও, আমরা আসছি। তো এরকম অবস্থায় যার যার বলয়কে শক্তিশালী করার জন্য সবাই যার যার দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে দেশগুলোকে। এবং চীন যেহেতু আমাদের দেশের কাছাকাছি, সেহেতু এই এলাকাতেই মার্কিন স্বার্থটা বজায় রাখার জন্য তাদের যা কিছু করা দরকার তারা সব কিছু করার চেষ্টা করবে। মোখলেছুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনি শুনতে পাচ্ছেন? জি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানবাধিকার সুরক্ষা। আসলে কি এমন হলো যে বাংলাদেশের অবস্থা বা মানবাধিকার পরিস্থিতিতে যে নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে? ধন্যবাদ আপনাকে জাহিদ ভাই। আপনার মাধ্যমে এসএটিভির দেশ বিদেশের দর্শক শ্রোতাদের এবং আমার সাথে বিজ্ঞ দুজন আলোচক সহ যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে অভিনন্দন। এবং গতকালই মাত্র বিশ্ব মানবাধিকার দিবস গেল। মানবাধিকার পরশুদিন মানবাধিকার দিবসের এখনো বাসী হয়নি, এই শুভেচ্ছা আমরা সবাইকে জানাচ্ছি। এবং আসলে মানবাধিকার শব্দটা এত ওতপ্রোত এবং এত ব্যাপক যে ধরুন প্রত্যেকটি সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটি রয়েছে, বলা হয়ে থাকে যে ইভেন সারা পৃথিবীর সকল দেশের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার দেওয়া থাকে তা এত বিস্তৃত নয় যতখানি বিস্তৃত মানবাধিকার। একটি মানুষ তার জন্ম থেকে একদম আপনি যদি বলেন মানে মৃত্যু পর্যন্ত এ মাঝখানের টোটাল টেনিউরটা ইভেন আফটার হিজ ডেথ, এই টোটাল টেনিউরটা প্রপারলি এনজয় করার নামই হচ্ছে তার মানবাধিকার। এবং এটা খুব আপেক্ষিক একটি শব্দ, যেটা আমার পূর্ববর্তী আলোচক বলে গেলেন। এটার সাথে আমি আংশিক একমত যে স্থান কাল পাত্রভেদে মানবাধিকার সংজ্ঞাটাও কিন্তু ভিন্ন হয়ে যায়। আপনি দেখেন পাশ্চাত্যের মানবাধিকার এবং প্রাচ্যের মানবাধিকার অথবা উন্নয়নশীল দেশের মানবাধিকার, উন্নত দেশের মানবাধিকার, এটা কিন্তু আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে ভিন্ন হয়ে থাকে। আমি ওনার কথার রেশ ধরে বলি, এই সভ্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশি দিন আগে নয়, 150-200 বছর আগে শুধু ঘোড়া চুরির অপরাধে আইন করে ফাঁসি দেওয়া হতো। কারণ তখন তাদের আর্থসামাজিক অবস্থাটা এত খারাপ ছিল যে ঘোড়াটা রিমোটিভ পার্ট থেকে খাদ্য ক্যারিয়ারের একমাত্র বাহন ছিল। তো যেহেতু ঘোড়া চুরি হলে খাদ্য ক্যারিয়ার হতে পারবে না বা মানুষ কষ্টে থাকবে, সেজন্য আইনটাই ছিল যে ঘোড়া চুরি হলে তখন ফাঁসি দেওয়া হবে। কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যখন প্রত্যন্ত অঞ্চলে মফস্বল শহরে ধরেন একজন ডেলিভারি ম্যান তার সাইকেল যেটি দিয়ে তার রুটি রুজি কোম্পানির সাথে সে সম্পৃক্ত, এটা যখন চুরি হওয়ার কারণে হয়তো আশেপাশের কিছু মানুষ তাকে ধরে একটু উত্তম মধ্যম দিল, যেটি মোটেই উচিত নয়, আইন রয়েছে, আমি সেটাকে সমর্থন করি না। কিন্তু সেটার জন্য একেবারে চোখ কপালে তুলে বলে যে সাইকেল চুরির জন্য যদি একটা মানুষকে গণপিটুনি দেওয়া হয়, সেই দেশের সভ্যতা কোথায় গেল? তো এই যে বলি যে স্থান কাল পাত্র যুগ শেষে, এরাই যখন আপনি ইরাকে মাস ডিস্ট্রাকটিভ অ্যামিনেশনের কথা বলে হামলা করে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ নারী শিশুকে নির্মূল করে দিল, সবকিছু করা হলো, সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘনের যে ভয়াবহ চিত্র এটা কিন্তু পেল না। আমি একটা দিক বলছি, আরেকটা দিকও বলবো। ইনারাই যখন ইসরায়েলারা বর্বরভাবে প্যালেস্টাইনিদের হত্যা করা হয়, সেখানে কিন্তু যে ইসরায়েল যে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, একটা শিশুকে জাস্ট কথা বলা বুটের নিচে চেপে ধরে গুলি করে দিচ্ছে, একজন মহিলাকে গুলি করে দিচ্ছে, সেখানে ধরুন আমাদের দেশের একজন মহিলার অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয় নিয়ে একেবারে তোলপাড় করে ফেলছে। এবং এই তোলপাড় করাটা যে অন্যায় বা বাড়াবাড়ি করছে আমি সেটা বলবো না, আমি বলবো যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ তার অ্যাটিটিউডটা নেই। তিনি যদি প্যালেস্টাইনের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিটা সেরকম রাখতে পারতেন, তাহলে অন্যের ব্যাপারে তার কথা বলাটা আরো বেশি সুন্দর হতো, শোভনীয় হতো। যে তারা যখন এই সারা পৃথিবীর বিষয়ে বেলায়, আমি এটাকে আজকের জন্য দেখছি না, এটা সবসময় হয়েছে, যে সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকারের জন্য যে তাদের রিপোর্ট খুব সুবিধাজনক হয়, এটা কখনো হয়নি। মানে এটা প্রত্যেক সরকারের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, প্রত্যেক বিরোধী দলের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। প্রত্যেক সরকার যখন সরকারে যায়
তখন তার কাছে হিউম্যান রাইটস, গুড গভর্নেন্স, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা, এই শব্দগুলো আপনি যখন বলবেন, এটা মানে বিশ্বব্যাপী আনএনিমাসলি তার কাছে কিছুটা অ্যালার্জিটিক, কিছুটা সহনীয় নয়, কিছুটা ভালো লাগার শব্দ নয়। কিন্তু বিরোধী দলের কাছে কিন্তু এগুলা ভীষণ ভালো এবং ভীষণ রক্ষা কবচ। আপনি আমাদের সব বিষয়ে, যে যখন ক্ষমতায় থাকে তার বক্তব্য আর যে যখন বিরোধী দলে থাকে তার বক্তব্যগুলো মিলে দেখবেন শুধু চেয়ারটা চেঞ্জ হয়েছে, ইনি ওইদিকে বসছেন, ইনি এদিকে বসছেন। সুতরাং মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি কিন্তু তাই রয়ে গেছে, শুধু ব্যক্তির বদল হয়েছে। হ্যাড ইট বিন আমাদের তার আগের প্রেসিডেন্ট হতো, তার দৃষ্টিভঙ্গিটা হয়তো কিছুটা ডিফারেন্ট হতো, কিন্তু তাদের টোটাল প্রশাসনের বা মার্কিন পররাষ্ট্র নীতির অথবা তাদের অন্য কিছুর পরিবর্তন হতো না। এখন আপনি আসেন বাংলাদেশের ব্যাপারে তাদের যে বিষয়টি এসছে, এটি কিন্তু হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, সিভিল সোসাইটির মানুষ হিসাবে, আপনি যে গণমাধ্যমের ব্যক্তিত্ব হিসাবে, আমার সাথে বিজ্ঞ সম্মানিত দুজন আলোচক, তারাও একমত হবেন যে আমরা কেউই এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে কখনো পছন্দ করি না এবং এটাকে আমরা সাপোর্ট করি না। এখন ধরুন যে এটা একটা হয়ে গেছে যে সবক্ষেত্রেই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর যে একটা শেপ এসছে, যখন নারায়ণগঞ্জে ওই 7 খুনের সাথে একজন আইনজীবী আসলো তখন সেটা একটু ভিন্ন হলো। যখন মেজর সিনহা হত্যা আসলো তখন কিন্তু ওই রুটে প্রতিদিন অসংখ্য হত্যা হয়েছে। এক প্রদীপ অসংখ্য প্রদীপের আলো নিভিয়ে দিয়েছে, শত শত প্রদীপকে হত্যা করেছে, মানে শত শত জায়গাকে সে অন্ধকার করে দিয়েছে, কিন্তু সেই প্রদীপকে কেউ কখনো বিচারের আওতায় আনেনি। কিন্তু যখনই তিনি একজন খুব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের দিকে তার এই ট্রিগার টিপেছে, তখনই কিন্তু ওই এলাকায় আজ পর্যন্ত অ্যাটলিস্ট আমরা মনে করি যে হয়তো আল্লাহ না করুক আরো শত শত মানুষ এই গুম খুম হত্যার শিকার হতে পারত। এবং এই হত্যা করার পরেও তাদের যে অধ্যত্ত, তাদের যে দৃষ্টিভঙ্গি, জেলখানায় গিয়ে কথা বলা, ওইটা সবকিছুই তো দৃশ্যমান হয়েছে। তো এই বিষয়গুলো খুব সেন্সিটিভ হয়েছে। আপনি নোয়াখালীতে যে নারীর প্রতি নির্যাতনের বিষয়টা এসছে, অন্যান্য জায়গায় এসছে, এগুলো তো মানবাধিকারের পার্ট হিসেবে ট্রিট হয়েছে। বাট যে বিষয়টা নিয়ে আমাদের শীর্ষ কয়েকজন কর্মকর্তার প্রতি এসছেন, এনাদের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি তারা এসছে, এর ব্যাখ্যা তাদের হাই কমিশন। শাহজাহান, আমরা শুনবো এর ব্যাখ্যা আপনার কাছে, এরপরে আবার আসবো, আপনি আমার সঙ্গে থাকবেন। শিবলি ইসলাম, যেটি ডক্টর মোহাম্মদ শাহজাহান বলছিলেন প্যালেস্টাইনের কথা, যে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটে বা আমরা সে ধরনের কোনো বিবৃতি দেখি না, বা অন্য যেসব দেশগুলোকে এর সঙ্গে আমাদের সঙ্গে একসাথে করা হয়েছে, আপনি কি মনে করেন যে অপরাধ সমান অপরাধে বা আমাদের পরিস্থিতি কি এতটাই খারাপ যে এটি নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে? ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বিজয়ের মাস। আমি প্রথমেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আজকে এই ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছি। সুতরাং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার যে প্রশ্নটি করেছেন তার উত্তর দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন এবং আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। ১৯৭৪ সালে যখন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমরা একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এবং তারই বড় প্রমাণ জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে দেখেন মানবাধিকারকে উনি কতটা গুরুত্ব দেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যখন ১১ লাখ রোহিঙ্গার মানবাধিকার লুণ্ঠিত হলো, মানবাধিকার নানানভাবে বিঘ্নিত হলো, তখন কিন্তু আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছি এবং সেই ১১ লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি। এ থেকেই বোঝা যায় এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রটি মানবাধিকারকে কতটা গুরুত্ব দিয়ে থাকে। তবে হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে আপনি যে কথাটি বললেন, যে আমিও আপনার সাথে একমত যে দ্বিচারী নীতি যুক্তরাষ্ট্র বা পক্ষপাতমূলক নীতি যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে অনুসরণ করেছে কিনা। অবশ্যই এটি একটি দ্বিচারী নীতি তারা অনুসরণ করেছে, তবে এতে বিচলিত হবার কিছু নাই। প্রজাতন্ত্রের মাত্র ৭ জন কর্মকর্তা একটি বিশেষ বাহিনীর, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং আপনি জানেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি তাদের রাষ্ট্রদূত সহ নানা ফোরামে আমরা তাদের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের অবস্থান প্রকাশ করেছি। এবং আমার সহ আলোচক যেটি বলছিলেন যে পরাশক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেই পরাশক্তির বিরুদ্ধেও তো অনেক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ঠিক মাত্র কিছুদিন আগে জর্জ ফ্লয়েডের
যে আমরা ক্যামেরা বন্দি পুলিশের নির্যাতনের চিত্র আমরা দেখেছি সেই আমেরিকাতে। আবু গারিব কারাগারে আপনারা জানেন যে তালেবান বা আল কায়দা যোদ্ধাদের তাদের জেলখানার ভিতরে কিভাবে নির্যাতন করা হয়েছে, এবং এই ধরনের নির্যাতনের চিত্র বা অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রয়েছে। তবে আমাদেরকে কেন মায়ানমারের কাতারে ফেলা হলো? তবে অবশ্যই আপনার প্রশ্নের প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদেরকে আসলে ওই পর্যায়ে বা ওই কাতারে ফেলা আসলে এই পরাশক্তির একটা দুরভিসন্ধিমূলক চক্রান্তের বা দুরভিসন্ধিমূলক একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি মনে করি। বলেছেন যে অন্য কোনো বিষয় তো এর মধ্যে তাদের হয়তো থেকে থাকতে পারে, কিন্তু স্বার্থ আপনারা জানেন ভূ রাজনীতির বিভিন্ন বিষয় আন্তর্জাতিক রাজনীতিতে রয়েছে এবং সেই জায়গা থেকেই হয়তো একটি পদক্ষেপ রয়েছে। তবে আমি এটিও বিশ্বাস করি যে প্রজাতন্ত্রের এই 7 জন কর্মচারীকে নিষিদ্ধ করার ফলে আমাদের বিচলিত হবার খুব বেশি কারণ নেই, কারণ আমরা বিশ্ববাসী দেখেছে আমরা মানবাধিকারকে কতটা গুরুত্ব দিয়েছি। আপনার হয়তো মনে আছে 1998 সালে এই জননেত্রী শেখ হাসিনার সরকারি আসলে আমাদের বঙ্গবন্ধুকে হত্যার পরে যে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের রাষ্ট্রযন্ত্রে প্রবেশ করেছিল, সেটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে, সামরিক শাসন গিয়েছে। তারপরে যখন 96 সালে এই স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় এসেছে, এই সরকারই কিন্তু প্রথম ইউনাইটেড নেশনস কনভেনশন অন টর্চার, কনভেনশন এগেইনস্ট টর্চার স্বাক্ষর করেছে। যদিও অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে যে আমরা 21 বছর, যেটি 4 বছর পর পর প্রতিবেদন দেবার কথা ছিল, সেই 21 বছর লেগেছে আমাদের প্রথম প্রতিবেদনটি দিতে। হ্যাঁ, আমাদের আইনে কিন্তু এই কথাও সত্যি, বঙ্গবন্ধু যে সংবিধানটি রেখে গিয়েছিলেন সেই আমার সহ আলোচক শাহজাহান ভাই বলছিলেন যে ইউনাইটেড নেশনস ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে যেটা 8 অনুচ্ছেদে বলা আছে যে যদি আইন বিভাগ বা শাসন বিভাগ মানবাধিকারগুলোকে লঙ্ঘন করে তবে রাষ্ট্রের সংবিধান বা আইন বা ট্রাইব্যুনাল দিয়ে সেটিকে আপনার পুনঃপ্রতিষ্ঠা করার অধিকার বা একটা ব্যবস্থা বিচার বিভাগের মাধ্যমে থাকতে হবে, সেটি কিন্তু বঙ্গবন্ধু নিশ্চিত করে গিয়েছেন আমাদের সেই 72-এর সংবিধানে। সুতরাং সেই পবিত্র সংবিধানে সেই 1948 সালের মানবাধিকারের যে ঘোষণা, সেই ঘোষণার 8 অনুচ্ছেদ কিন্তু সন্নিবেশিত করেছিলেন বঙ্গবন্ধু। সুতরাং আমাদের আইনের বিভিন্ন হয়তো প্রয়োগের সমস্যা থাকতে পারে, কিন্তু আইনে কিন্তু কোনো আমার মনে হয় না কিছু দুর্বলতা হয়তো থেকে থাকতে পারে, কিন্তু সেই আইনটি যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়। এবং আমি তো বারবার একটা কথা বলে থাকি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন সেই আর্জেন্টিনার মেসি বা পর্তুগালের রোনাল্ডোর মতো। উনি এত ভালো খেলোয়াড়, কিন্তু আমাদের আশেপাশের খেলোয়াড় আসলে এতই বাজে বা এতই পচা বা এতই অদক্ষ, এতই অযোগ্য যে ওনার পক্ষে ওই আমাদের সেই সাফল্যের সেই বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে উঠছে না। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে দক্ষতা, জবাবদিহিতার ভিত্তিতে উনি যেটি চান, বঙ্গবন্ধু সোনার বাংলা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চান, যেখানে মানবাধিকার, হিউম্যান ডিগনিটি, হিউম্যান রেসপেক্ট যেটাকে সর্বোচ্চ শিখরে রাখা হবে, সেই জায়গায় যদি আমরা যেতে পারি তবে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। সেক্ষেত্রে আমাদের আইনের দুর্বলতা রয়েছে। এখন কিভাবে আমরা মানবাধিকারগুলো আমরা মানবাধিকার রক্ষায় আমরা কি করণীয় আছে সেটি যদি আপনি আমাকে প্রশ্ন করেন পরবর্তীতে আমি পরে আবার আসবো। আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ মোখলেসুর রহমান, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে নিষেধাজ্ঞার বিষয়টি আপনি বলেছেন, যেখানে শুধুমাত্র কি ভূ রাজনীতি বা তাদের স্বার্থের বিষয়টি, নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো সংযোগ, প্রভাব? অভ্যন্তরীণ রাজনৈতিক সংযোগ থাকতেই পারে। মার্কিনদের সাথে আমরা সবাই সখ্যতা অর্জন করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাই, যে যেখানেই থাকি না কেন। আমরা নিজেরাও মার্কিন যুক্তরাষ্ট্র যেতে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে থাকি যে যদি একটা ভিসা কোনো মতো জোগাড় করতে পারি তাহলে স্বপ্নের দেশে চলে যাব। আমেরিকা তাদের অভ্যন্তরে, দেশের ভেতরে এটা সত্যি একটি স্বপ্নের দেশ। তারা যে স্বাধীনতা ভোগ করে, নাগরিকরা যে মানবাধিকার ভোগ করে, সেগুলো অতুলনীয়। এটা হলো তার ভেতরের জিনিস, কিন্তু তার ভেতরের চিত্রটা আর বাইরের চিত্রটা কিন্তু এক নয়। কিন্তু ভেতরের চিত্রটাও এই অবস্থায় রাখতেও তাদেরকে নানান ধরনের মানবাধিকার লঙ্ঘন করতে হয়। এবং গত 2017 থেকে 2021 পর্যন্ত এই পাঁচ বছরে প্রতি বছর গড়ে বছরে প্রায় 1000 মানুষকে পুলিশের গুলিতে নিহত হতে হয়েছে। হয়তোবা
সঠিক কারণে পুলিশ গুলি করেছে, হয়তো বা আইনসঙ্গতভাবেই করেছে, কিন্তু গুলি তো হয়েছে, পুলিশের গুলিতেই তো মারা গিয়েছে। শুধু তাই তো নয়, এই যে মানবাধিকারের কথা যেটা বলেন, শুধু তাদের দেশে গান ফাইটে 145 জনের সেটা আরেকটা প্রেক্ষাপট, এটার সাথে মানবাধিকারের ওই সংযোগটা নাই। কিন্তু এই যে মানবাধিকারের বিষয়টি যখন আসে, পৃথিবীর মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস আছে, এবং সেই ইতিহাসের সবচাইতে কালিমালিপ্ত জায়গাটি হলো দাস ব্যবসা। এই দাসদেরকে মুরগির মতো দৌড়ায় ধরে ধরে আফ্রিকা থেকে নিয়ে এসে ক্যারিবিয়ান অঞ্চলে ওখানে খোয়ারের মধ্যে রেখে সেগুলোকে আমেরিকার বাজারে বিক্রি করা, এই যে চক্র, এই চক্রটা ইউরোপের লোকজন করেছে, এই চক্রটির সাথে আমেরিকানরা রয়েছে। এবং আজ পর্যন্ত আমেরিকান কালোদের যে দৃষ্টিতে দেখা হয়, এটা মানবাধিকারের একটা চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। তারা সমদৃষ্টিতে দেখা হয় না। এটা প্রমাণ পাবেন আপনি যদি আমেরিকার জেলের দিকে তাকান, দেখবেন যে 80% মানুষ হলো কালো অথবা অন্য কোনো বর্ণের মানুষ। তার মানেটা হলো যে তাদের উপরে নিগ্রহটা বেশি চলছে, তাদের উপরে অত্যাচারটা বেশি চলছে। এবং ওই যে ব্ল্যাক লাইভ ম্যাটার বললেন, যে এটা সারা ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে একটা আন্দোলন তৈরি হয়েছিল যে এই ধরনের হ্যাট্রেট, প্যাথোলজিক্যাল হ্যাট্রেটটা লালন করে। এবং বিগত ট্রাম্পের সময় ট্রাম্প প্রকাশ্যে সরাসরিভাবে সাদাদের পক্ষ অবলম্বন করে আমেরিকাকে তাদের সুপ্রিমেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এখানে মানবাধিকার লঙ্ঘন বলেন, রেসিয়াল কনফ্লিক্ট বলেন, এগুলো সবই তাদের এখনও তাদের চরিত্রের মধ্যে একেবারে উজ্জ্বলভাবে ভাসমান আমরা দেখতে পাচ্ছি। তো তারা যখন মানবাধিকারের কথা বলে অন্য দেশে, তখন অন্য দেশ তো স্বাভাবিকভাবে এটার প্রশ্ন তুলবে। এবং আপনি যেটা বলছিলেন যে এটা শুধু কি মানবাধিকার কিনা, আমি বলবো যে এটা হলো সুই আর চালুনির বিষয়ের মতো, যে সুই বলবে যে চালুনি তোমার তো অনেক ছিদ্র। তো এটা তারা যদি আমাদেরকে বলে মানবাধিকার লঙ্ঘন হতে পারে। রাষ্ট্র থাকলে অবশ্যই মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানে, এবং সেগুলোর বিচার বিহিত করতে হবে। কোনো দেশে যদি মানবাধিকার লঙ্ঘিত হয় এবং সেই রাষ্ট্রযন্ত্র যদি সেগুলোর বিচার না করে, তখন বলতে হবে যে না, এখানে একটা কিছু গড়বড় রয়েছে। কিন্তু একটি দেশে যখন পৃথিবীর সকল দেশেই দেখবেন যে কোথাও কোনো না কোনোভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো উঠছে, ইউরোপেও উঠছে, আফ্রিকায় উঠছে, অন্য দেশেও উঠছে। কারা তুলছে? মানবাধিকার সংগঠনগুলোই তুলছে, আমাদের দেশেও তুলছে। কিন্তু আমরা দেখব যে শেষ পর্যায়ে গিয়ে এগুলোর বিচার হচ্ছে কিনা, এগুলো যথাযথভাবে অ্যাড্রেস করা হচ্ছে কিনা। আমাদের দেশে যে সমস্ত অভিযোগগুলো ওঠে তার সকল ভাগ হয়তো শতভাগ না হলেও এটা একটা প্রণিধানযোগ্য অংশ আপনি দেখবেন এটা বিচারের আওতার মধ্যে এসেছে। এবং মানুষের ভিতরে যে সন্দেহ তৈরি হয়, সেই সন্দেহের জায়গাগুলোকে নিরসন করার জন্য প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপরেও কথা থেকে যায়, রাষ্ট্রযন্ত্র যদি নিপীড়নমূলক হয়, যদি এরকম অভিযোগ উঠতে থাকে মানে বারংবার সব সময় ধরে এই অভিযোগগুলো উঠতে থাকে, রাষ্ট্রের নিশ্চয়ই চিন্তা করার বিষয় আছে যে এই অভিযোগগুলো যাতে না ওঠে। এই অভিযোগগুলো উঠলে পরে অন্য সুযোগ সন্ধানীরা, এই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা একটি সুযোগ পেয়ে গিয়ে এমন একটি অবস্থায় এসে দাঁড় করালো যে আমাদের সাথে তাদের একটা সম্পর্কে টানাপোড়েনের মধ্যে নিয়ে চলে গেল, সেই যেটা আমরা চাই নাই। তো আপনার শেষ কথা আমি যেটা বলবো যে তারা কেন এটা করলো, আমার কাছে পরিষ্কার একটা বিশ্লেষণও আমি দেখলাম যে এটা হলো এই অঞ্চলে তার শক্তির বলয়টা বৃদ্ধি করা। বাংলাদেশের অবস্থানটা দেখবেন, এটা কিন্তু বে অফ বেঙ্গল বলে, এবং এই বে কিন্তু ঘুরে অনেকগুলো রাষ্ট্রের চারপাশ দিয়ে আছে। এবং এটা যদি বাংলাদেশে এসে এখানে কোনো মতো বসতে পারে, তাহলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা এখান থেকে সম্ভব। সেই কারণে এটার একটা ভৌগোলিক গুরুত্ব রয়েছে। আমরা তো কোয়াডে যাইনি, কোয়াড আমরা করতে আমাদেরকে আমরা বিষয়টা আরবার শুনবো আপনার কাছে, আপনি আমার সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যেদিন আমরা আলোচনা করছিলাম যে কেন নিষেধাজ্ঞার বিষয়টি আসলো, আসলেই কি আমাদের কোনো বিষয়ে ঘাটতি বা দুর্বলতা আছে কি না, আপনি কি মনে করেন আপনি যে মানবাধিকার কর্মী হিসেবে? দেখুন, এখানে বিষয়টাকে আমরা প্রথমে এভাবে দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা রুটিন ওয়ার্ক সারা বিশ্বব্যাপী
এটা বহুদিন ধরে করে আসছে। সুতরাং তাদের হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ এটা তাদের নিয়মিত কার্যক্রমের একটা অংশ। বাংলাদেশে এবার যেটা ব্যতিক্রম হয়েছে যে 7 জন শীর্ষ কর্মকর্তাকে তারা বিভিন্ন দায় দায়িত্বে বা তাদের কর্তব্যে অবহেলা বিভিন্ন রকম তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের মানবাধিকার লঙ্ঘনের যে অঙ্গুলির তীর তাদের দিকে নির্দেশিত করেছে। এটা বোধহয় এর আগে এইভাবে এত জোরালো ভাবে বা এইভাবে ছিল না। এখন ধরুন আমি সহ আলোচক আমার প্রিয় ছোট ভাই শিবলি ইসলামের কথা যদি ধরি, একটা কথা যদি আমরা প্রথমেই বলি যে যেই রাষ্ট্র, যেমন আমাদের একটু আগে মুকেশ সাহেব বললেন যে রাষ্ট্র থাকলে বা রাষ্ট্রে বা রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘন কোথাও না কোথাও হবেই। আসলে এই কনসেপ্টটি থেকে আমাদেরকে একটু সরে আসতে হবে। কারণ হচ্ছে যে ধরুন একজন পুলিশ সদস্য বা ডিফেন্স ফোর্সের সদস্য, ডিসিপ্লিনারি ফোর্সের সদস্য, সেই সদস্যের বাহিনীর প্রধান যদি বলে যে মানুষ তো রক্ত মাংসের মানুষ, বাইরেও রেপ হচ্ছে, পুলিশের বা অন্য সদস্যদের একজন যদি এই ভুলটা করে আপনি এটাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে করে দেখেন কেন? বাট ইটস নট মেন্ট ফর দ্যাট। কারণ রাত 2টার সময় ডিউটি করবে পুলিশ, এটাই স্বাভাবিক। তিনি পুলিশে যোগদান করেছেন এই অ্যাটিটিউডটা নিয়ে। আপনি সাংবাদিক খবরের পিছনে ছুটে বেড়াবেন এবং সেখানে আগুন থাকবে, পানি থাকবে, ঝুঁকি থাকবে। আপনার সাংবাদিক সেই ঝুঁকি নিয়েই, অনেক সময় সাংবাদিকের ক্যামেরা ভেঙে দেওয়া হয়, গুলিও খায়, সে এটি ঝুঁকি নিয়েই করবে। আমি আইন পেশায় এসেছি, আমার ঝুঁকি আমার থাকবে। কিন্তু একজন সচিব যদি তাকে রাত 2টার সময় কেউ ফোন করে আর যে বলে সচিব মহাশয় এটা করেন, বাট তার প্রফেশনটা তো এরকম নয়, তিনি সচিবালয়ে একটা নির্দিষ্ট সময়ে কাজ করেন। বাট একজন জনপ্রতিনিধি আবার একদম কাক ডাকা ভরে গ্রামে দেখবেন যে তিনি গিয়ে সালিশ করছেন, আরবিট্রেশন করছেন। তো প্রত্যেকটা প্রফেশনের একটা পেশাগত দায়িত্ব, আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট রয়েছে। সুতরাং রাষ্ট্রের কাছেও আমাদের সেই প্রাপ্যতার জায়গাটা রয়েছে। রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করবে এটা আমরা কখনো ভাবতে পারি না এবং আমাদের ভাবা উচিত নয়। বরং রাষ্ট্র মানবাধিকারকে সুরক্ষা করবে। এই সুরক্ষার জন্য যে সূচকগুলোকে রাষ্ট্র লালন করবে, ধারণ করবে এবং স্ট্রেনথেন করবে, তা হচ্ছে এটাকে আপনি এভাবেও বলতে পারেন যে গণতন্ত্রকে যদি সুদৃঢ় করতে হয় তাহলে মানবাধিকার তার একটা অন্যতম চালিকা শক্তি। এখন যদি আবার মানবাধিকারকে আপনি স্ট্রেনথেন করেন তাহলে কি হবে? আপনাকে সুশাসনের স্ট্রেনথেন করতে হবে। সুশাসন রাখলে আপনাকে আইনের শাসনের প্রতি নিশ্চয়তা দিতে হবে। আইনের শাসনকে যদি আপনি রাখতে চান, সামাজিক ন্যায় বিচারকে নিশ্চয়তা দিতে হবে। সামাজিক ন্যায় বিচার আসবে যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। যখন রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে তখন আবার অনেক কিছু, এই যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কাঁদা, গুম, খুন, অপহরণ, আমার সন্তানের লাশ জীবিত না দিতে পারো, লাশটা ফেরত দাও, এই কথাগুলো তখন আসবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রত্যেকটা সিভিল সোসাইটির মানুষ, প্রত্যেকটা নাগরিক এটাই আশা করব যে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করবে না, রাষ্ট্র বরং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দৃঢ় এবং সোচ্চার হয়ে দাঁড়াবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে কি বিশ্লেষণ করলো, আমি সেটার চেয়ে বেশি কনসার্ন ফিল করছি যে আমার দেশের মানুষের মৌলিক মানবাধিকার, যে তার যে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলো কতখানি এনশিওর হচ্ছে। নীতি নৈতিকতার জায়গা, যেটা শিবলির কথায় আমি আসছিলাম, সে বলছে খুব চমৎকার কথা, একটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য যদি যথাযথভাবে পালিত হয় তাহলে অন্যের অধিকার কিন্তু লঙ্ঘিত হবে না। এই কথাটাকে আমি যে বিশ্বাস করি যে শিবলি বুঝাতে চেয়েছে, অর্থাৎ ডিউটি, এটা কিন্তু ফলোড, যে হিউম্যান রাইটস এর একটা অন্যতম অঙ্গ হচ্ছে যে আমি আমার দায়িত্ব কর্তব্য কতখানি পালন করছি। ওসি প্রদীপ যদি তার দায়িত্ব সেদিন সঠিকভাবে পালন করতেন তাহলে মেজর সিনহার দুঃখজনক হত্যার ঘটনা ঘটতো না। এরকম অসংখ্য ঘটনা আছে। আমি কথাটা বলছি, দেখেন, ইথিক্স এবং মোরালিটি, পেশাগত দায়িত্বে কিন্তু একটা বড় অংশ জুড়ে থাকা উচিত। এই জন্যই আমরা যখন পিএটিসিতে ক্লাস নিতে যাই, ম্যাজিস্ট্রেট এনডিসিদের অনেক সময় ক্লাস নেই, বা পুলিশের ক্লাস নেই, বা বার কাউন্সিলে ক্লাস নেই, বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আমরা ক্লাস নেই, আমি কিন্তু একটা কথা সবাইকে বলি যে ব্যক্তিগত মূল্যবোধ এবং পেশাগত মূল্যবোধকে আলাদাভাবে লালন করতে হবে, ধারণ করতে হবে। ধরুন একজন একটা রাজনৈতিক দলের সদস্য, তার কাছে আরেকটি রাজনৈতিক দলের সদস্য বিচারহীনতার কারণে বা অন্য কোনো কারণে এসছেন, তিনি মেয়র, তিনি এই দলের, তিনি সেই দলের, তিনি যখনই ক্ষমতায় চলে আসবেন তখনই তিনি সবার, এই কনসেপ্টটা তার ধারণ করতে হবে। এখানে তখন দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন হয়। আরেকটা জিনিস দেখেন, 1400 বছর আগে মানবাধিকারের কনসেপ্ট কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তিনি বলেছেন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, দল, মত, নারী, পুরুষ, কোনো আরবের উপর অনারবের অধিপত্য থাকবে না, অনারবের উপর আরবের অধিপত্য থাকবে না। যোগ্যতা বলে যদি কোনো কাফরিকৃত দাস ক্ষমতা আসে তাকে তোমরা মান্যি করো, যতক্ষণ গুড গভর্নেন্স এনশিওর করা হয়। এই গুড গভর্নেন্স এনশিওর করার জন্য
খলিফা ওমরকে যখন একেবারে প্রকাশ্য জনতার সামনে প্রশ্ন করা হলো যে আপনার জামা দেখি আমাদের জামার থেকে দ্বিগুণ লম্বা, আমাদের জামা তো আরো ছোট, এই প্রশ্ন করার সাহস তখন ছিল। সেই যুবককে নিয়ে সবাই শঙ্কিত ছিল, সে নিশ্চয়ই কোনো বড় ধরনের কিছু শিকার হতে যাচ্ছে। খলিফা অনেকক্ষণ বসে থাকলেন, তারপর উঠে দাঁড়ালেন। তিনি কিছু বলতে চাইলেন না। তার ছেলে বলল, বাবা এটার জবাব দিতেই হবে। বলে না, দরকার নেই। বলে না, আমাকে জবাব দিতে যাও। সে জবাব দিয়ে বলল, আমার এবং বাবার দুজনের মিলে যেটা ছিল, বাবা লম্বা জামা পছন্দ করেন, সেজন্য আমি সেখান থেকে দিয়েছি। তো এরকম তো অনেক এক্সাম্পল আছে। রাজকোষের মধু নিয়ে তিনি খাননি তার রোগ আরোগ্যের জন্য। আজকে আমাদের অনেক ক্ষেত্রে এই যে সেদিন পরিকল্পনা মন্ত্রীর একটা রেফারেন্স এসছে যে ঢাকা থেকে মানে মফস্বল শহর পর্যন্ত যেতে কত পার্সেন্ট পৌঁছে তার সিংহভাগই মাঝখানে নাই হয়ে যায়। এটা কেন নাই হবে? আপনি বাংলাদেশের মানুষের 16 কোটি মানুষের অংশ হচ্ছে কাবিকার টাকা, এশিয়ান 250-300 কোটি মানুষের টাকা হচ্ছে এডিবির টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বা থোক বরাদ্দ যে জনপ্রতিনিধিদের দেওয়া হয় সেটা বিশ্বের 700 কোটি মানুষের টাকা। এগুলো কেন অপচয় হবে? এটা অপচয় হবে না, এটাও মানবাধিকারের বড় ধরনের। ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনার কাছে আবার আসবো আমি। আপনি আমার সঙ্গে থাকবেন। শিবলি ইসলাম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা এখানে আলোচনা এসেছে, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে এটি হচ্ছে। কিন্তু এটি তো নতুন ঘটনাও না। এবার শুধুমাত্র যে বাংলাদেশে এভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেকেই মারা যান সেটিও নতুন নয়, কিন্তু পদক্ষেপটা কিন্তু নতুন। জি, ধন্যবাদ। আপনি একেবারে ঠিক ধরেছেন যে মানবাধিকারের লঙ্ঘন আসলে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারি বা এই নিষেধাজ্ঞা কোথায় ছিল যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো? কোথায় ছিল যখন বারবার গণতন্ত্র ভুলুণ্ঠিত হলো, জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করা হলো, গণতন্ত্রের জন্য দেশে অসংখ্য লোক জীবন দিল, আগুন সন্ত্রাসে যখন নিরীহ লোকজন প্রাণ হারালো? সুতরাং সেই সব সময় কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের এইসব নিষেধাজ্ঞা দেখিনি, যার কারণে এই পরাশক্তি হয়তো একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং আমি বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এটা নিয়ে বিচলিত হবার কিছু নাই। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানবাধিকারকে সুনিশ্চিত করবার জন্য, মানবাধিকারকে সর্বোচ্চ মর্যাদায় রেখে, সর্বোচ্চ আসনে রেখে উনি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমাদের আইনগুলোও রয়েছে। হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অদক্ষতার কারণে হয়তো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, এবং সেই অদক্ষতার দায় কিন্তু আপনি এভাবে দিতে পারেন না। সব মিলিয়ে অদক্ষতা থাকতে পারে, অসততা, অদক্ষতা। এবং এই যে আমার সহ আলোচক বলছিলেন যে রাষ্ট্রে আসলে একটি রাষ্ট্র চালাতে গেলে ছোটখাটো মানবাধিকারের লঙ্ঘন হয়, এবং এটি সব রাষ্ট্রেই ছোটখাটো কিছু না কিছু মানবাধিকারের লঙ্ঘন হয়। কিন্তু তাই বলে আপনি ঢালাওভাবে বলতে পারেন না যে এই ঠিক মানে আন্তর্জাতিকভাবে আপনি পর্যালোচনা করে এখন বলতে পারেন না যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সুতরাং সেই জায়গা থেকে সেলফ ক্রিটিসিজমের আমাদের সুযোগ আছে, ভালো করার সুযোগ আছে, এবং আমরা নিজেদেরকে ক্রিটিসাইজ করতে পারি। এবং আমাদের ক্রিটিসাইজ করা যাবে না বিষয়টা সেইটা না, অবশ্যই আমাদেরকে ক্রিটিসাইজ করার সুযোগ আছে। যেমন আমাদের সত্যি কথা বলতে কোন সময়ে মানবাধিকারের লঙ্ঘন সবচেয়ে বেশি হয়? যখন কোনো ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে। আপনি বিশ্বাস করুন বা না করুন, বাংলাদেশের পুলিশের দক্ষতা এমন পর্যায়ে গিয়ে নেমেছে যে 164 ধারায় সে কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া বাংলাদেশের ম্যাক্সিমাম মামলায় দেখবেন যে রিমান্ডে নিয়ে যায়। রিমান্ডে যে মারধর করে, সে যদি অপরাধ স্বীকার করে তাহলে সেই জায়গায় আপনার সেই কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওই পুলিশ রেগুলেশনের 283 অনুযায়ী তার উপরে মামলা করা হয়। কিন্তু আজকে আমাদের তদন্ত যে সিস্টেমটা, এটা পৃথিবীতে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়েছে। সরকারের কিন্তু সদিচ্ছার অভাব নাই। আপনারা জানেন যে সারদাতে পুলিশ একাডেমিতে তাদেরকে মাস্টার্স অফ পুলিশ সায়েন্স একটা ডিগ্রি দেওয়া হচ্ছে, সেখানে মানবাধিকার শেখানো হচ্ছে, সেখানে তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের ফৌজদারি কার্যবিধি থেকে শুরু করে আমাদের ফৌজদারি বিভিন্ন আইন নিয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, রীতিমতো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হচ্ছে। তারপরেও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না? আপনি জানেন যে এই যে বিষয় থেকে এই ঘটনাটি এসেছে, যেমন এই যে কনভেনশনস কমিটি এগেইনস্ট টর্চারের ওইখানে আমাদের যে 24টি এনজিও রয়েছে, আইন সালিশ কেন্দ্র সহ যে 24টি এনজিও রয়েছে, যে আমাদের 2009 থেকে 2018 পর্যন্ত প্রায় 2088 জন বিচার বহির্ভূতভাবে হত্যা হয়েছে, 526 জন এনফোর্স ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে। তো এর মানে কি এই যে সরকার রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে এগুলো করেছে? এগুলো যদি কারো অদক্ষতার কারণে, অসততার কারণে হয়ে থাকে, তবে অবশ্যই এই সরকার কিন্তু সংবেদনশীল। এবং কেউ যদি অভিযোগ, আপনি জানেন যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 করা হয়েছে, এবং এইখানে পুলিশ যদি কোনো মানবাধিকারের লঙ্ঘন করে থাকে, কাউকে শারীরিকভাবে নির্যাতন করে থাকে, হ্যাঁ, সেই আইনের দুর্বলতা রয়েছে।
সেই আইনের দুর্বলতা রয়েছে, কিন্তু এই আইনটি সদিচ্ছা থেকেই করা হয়েছে, তাই না? সেখানে যদি আপনি কিভাবে ইফেক্টিভলি মানবাধিকারের লঙ্ঘন রোধ করা যায়, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তবে আমি বলতে পারি যে হ্যাঁ, হেফাজতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে যেমন ওখানে একটি কথা আছে যে জেলা জজ, জেলা বা দায়রা জজ, জেলা ও দায়রা জজের কাছে অভিযোগ করতে হবে, অথবা এসপি পদমর্যাদার কারো, পুলিশ সুপার পদমর্যাদার কারো কাছে অভিযোগ করতে হবে। এখন আপনাকে বুঝতে হবে একজন জেলা ও দায়রা জজ কতখানি কাজ বার্ডেন, ওয়ার্ক বার্ডেন তার উপরে থাকে। এটা ম্যাজিস্ট্রেট কোর্টে দেওয়া যেতে পারে, হ্যাঁ, তার পক্ষে কি এটা ব্যক্তিগতভাবে তদন্ত করা সম্ভব? এটা কি প্র্যাকটিক্যাল? হ্যাঁ, কিছু ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার আমাদের আইনে রয়েছে। আমাদের উইটনেস প্রোটেকশন ল নাই, হ্যাঁ, ওই আইনে বলা হয়েছে আপনাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, আমি গিয়ে অভিযোগ দিতে পারবো, এই নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে। আমাদের পুলিশ সপ্তাহে আমাদের পুলিশ অফিসাররা আবেদন জানিয়েছেন যে এই আইনের ধারাগুলোকে আরো সহজ করতে হবে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে উনি এই বিষয়ে কোনো ছাড় দিতে চান না। সুতরাং উনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবার চেষ্টা করছেন। আমাদের ল কমিশন থেকে শুরু করে, ভারতের ল কমিশন থেকে শুরু করে অসংখ্য রিপোর্ট আপনি পাবেন যে উইটনেস প্রোটেকশন আইনের জন্য আপনি নির্যাতিত হচ্ছেন জন্য আমি অভিযোগ করতে পারবো, কিন্তু আমার নিরাপত্তাটি কে দিবে? সুতরাং এই আইনে নিরাপত্তার কথা বলা আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আইনটাকে আরো সুসংহত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে, এটাকে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য জাজ দিলে হবে না। সুতরাং আমার নিরাপত্তার ব্যবস্থা এটা ডিসক্রিশনারি পাওয়ার না হয়ে ম্যান্ডেটরিলি জাজ যেন আইনে এই সংশোধনটা করা যেতে পারে, যে বাধ্যতামূলকভাবে জাজ যেন এই নিরাপত্তার ব্যবস্থা করতে পারে। সুতরাং এই যে নিরাপত্তাহীনতার যে ব্যাপারটা, আমাদের পুলিশ প্রবিধান রয়েছে সেই পুরনো ব্রিটিশ আমলের, সেই পুলিশ প্রবিধানে যে বিধানগুলো রয়েছে, যে রেগুলেশনসগুলো রয়েছে, আজকে কি সেগুলো ফলো করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে? আজকে কি আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকারের কোনো মন্ত্রী বলেছে যে আপনারা পুলিশ প্রবিধান লঙ্ঘন করেন, আপনারা পুলিশ প্রবিধান সেভাবে অনুসরণ করবেন না? তারা তো সেটা বলেনি, কিন্তু তারপরেও এই লঙ্ঘনগুলো হচ্ছে। সুতরাং আমাদেরকে সেই জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করতে হবে, পুলিশের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যেন এই মানবাধিকার লঙ্ঘন। আমরা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। মোহাম্মদ মুখলেসুর রহমান, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আসলে নিজেদেরও তো আত্মসমালোচনার সুযোগ আছে। আমি দুজন সহযোগীর বক্তব্যের বিষয়ে কথা বলতে চাই যে মানবাধিকার লঙ্ঘিত হয় কখন। আমি যদি একটি লোককে গিয়ে আঘাত করি এজ এ পাবলিক, সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন নয়, সেটা একটা অপরাধ। আর আমি যদি পুলিশ হিসাবে গিয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করি, তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘন। তার মানে হলো যে রাষ্ট্রযন্ত্রের ভেতর যারা অবস্থান করেন তাদের দ্বারা সংগঠিত মানুষের ক্ষতিকর বিষয়গুলোই মানবাধিকারের আওতার মধ্যে আসে। তো রাষ্ট্র থাকলে, আমি যেটা বলেছিলাম যে রাষ্ট্র থাকলেই আইন শৃঙ্খলার বাহিনী থাকবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী থাকলে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, এটা একটা জেনারেলাইজড কথা নয়। মানবাধিকার লঙ্ঘন এগুলো হলো ব্যতিক্রমী কথা। এই মানবাধিকারগুলো যদি লঙ্ঘিত নাই হতো, তাহলে ওয়াচডগ হিসাবে বিভিন্ন ধরনের মানবাধিকার সংগঠন থাকারও দরকার ছিল না। তো এটা রাষ্ট্র যখন হয় তখন তার কিছু কিছু বিচ্যুতি হয়। আর পারফেকশন, আমরা কেউ পারফেক্ট? আমেরিকার মতো রাষ্ট্রে যেখানে সূর্যবীর্য বলবীর্য একেবারে জল করছে সারা পৃথিবী জুড়ে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা তো কথা বলছি। তো সেটা তো একটা রাষ্ট্র। তো রাষ্ট্র আছে বলেই যে জর্জ ফ্লয়েডকে যে পায়ে বুট ঠেকিয়ে যে হত্যা করলো, ব্ল্যাক লাইভস ম্যাটার বলে যে আন্দোলন শুরু হয়ে গেল, সেই পুলিশ অফিসারের বিচার হয়নি। তার তো বোধহয় 42 বছরের সাজা হয়েছে। তো যদি হয় বলেই তো আন্দোলন, হয় বলেই তো তাদের বিরুদ্ধে কথা বলা, হয় বলেই তো প্রশ্নবিদ্ধ হওয়া। যাতে না হয় সেই জায়গাটায় আমাদেরকে আসতে হবে এবং ক্রমান্বয়ে পারফেকশনের দিকে যেতে হবে। ইউরোপ অনেকখানি সেই পারফেকশনের দিকে গিয়েছে, তাদের দিকে অঙ্গুলি নির্দেশ আমরা কম করতে পারি, আমরাও সেদিকে যেতে চাই। কিন্তু আমি যদি বলা হয় যে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘন করবে এবং সেটা আমাদেরকে দেখে যেতে হবে, এই সরলীকরণকৃত ধারণা ঠিক নয়। আমি বলতে চেয়েছি যে ত্রুটি বিচ্যুতি হবেই বলেই তো পুলিশকে আইন হাতে তুলে দেওয়ার পাশাপাশি তাকে পানিশমেন্ট দেওয়ার বিধানও তৈরি করে দেওয়া হয়েছে। সাথেই কেন পানিশমেন্ট দেওয়ার বিধান তৈরি করে দেওয়া হয়েছে? কারণ মানবিক ত্রুটি বিচ্যুতি হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা হবে আন্দাজ করেই আইন প্রণেতাগণ এই ব্যবস্থাটি করে দিয়েছেন যে পুলিশের দ্বারা ত্রুটি বিচ্যুতি হতে পারে এবং সেই ত্রুটি বিচ্যুতিগুলো হয়, মাঝে মধ্যে হয়, যার জন্য কথা ওঠে। এগুলোর জন্য না হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে নেওয়া প্রয়োজন। আর দ্বিতীয়ত যে পুলিশের অদক্ষতা এবং তার দুর্নীতির জন্য এগুলো দেখুন, এগুলো সামগ্রিক বিষয়ের সাথে সম্পর্কিত। আমি বলি না যে পুলিশের মধ্যে হোক, পুলিশের মধ্যে অবশ্যই হবে না। কেন হবে? পুলিশকে বেতন দেওয়া হচ্ছে, তারা তাদের কাজ করার জায়গা করে দেওয়া হচ্ছে, তো সেই জায়গাটায় তারা আরও বেশি পারফেকশনের দিকে যাক, আরও বেশি। পুলিশ তো তাদেরকে জীবন দিয়ে আইনটা রক্ষা করতে হয়। তাদেরকে প্রতি বছর 30-35 জন করে মানুষকে তার জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তাকে আহত হতে হয়, তাকে নিহত হতে হয়। তো এই হ্যাজার্ডগুলো পুলিশের ভিতরে আছে এবং তারা যে সীমাবদ্ধতাটুকু নিয়ে কাজ করে, এই সীমাবদ্ধতা আর তার উপর যে লোড, এটার ফারাকটা অনেক বেশি এবং এটা করতে গিয়ে এটা সামাল দিতে গিয়ে তাদেরকে অনেক সময়ই দেখা যায় যে তাদের বিচ্যুতিগুলা হয়ে থাকে। এটা যদি একটা পারফেক্ট সমাজ ব্যবস্থা হতো, এটা যদি ইউরোপিয়ান একটা সমাজ ব্যবস্থা হতো, তাহলে দেখতেন যে পুলিশের উপরেও আর এই ধরনের অভিযোগ আসতো না। মোখলেসুর রহমান, হাতে সময় কম, আমরা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান, শুনতে পাচ্ছেন আপনি? আলোচনা শেষ দিকে চলে এসেছে। আমাদের ত্রুটি বিচ্যুতি বা যে দুর্বলতা আছে, তখন অবশ্য একটা বিষয় সাপ্লিমেন্ট করতে চেয়েছিলাম। আমি একটা বিষয় সাপ্লিমেন্ট করতে চেয়েছিলাম, সেই কথাটা পরবর্তীতে মোখলেস ভাইয়ের আলোচনা থেকে এসে, আসলে মোখলেস ভাই এবং আমি দুজনে একই কথা বলছি কিন্তু ভিন্নভাবে উপস্থাপন করেছে। আমি শুধু ওনার কথাই বলেছি যে রাষ্ট্র কখনো মানবাধিকার লঙ্ঘন করতে পারে না। রাষ্ট্র সাংবিধানিকভাবেই ওত নিয়ে থাকে মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা করার জন্য এবং সংবিধানকে মেনে চলার জন্য। সুতরাং রাষ্ট্র কখনো মানবাধিকার লঙ্ঘন করে না। যদি ইন্ডিভিজুয়াল কেউ করে, ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে থেকে করে, রাষ্ট্রের কোনো অর্গানে থেকে করে, সেই জন্যই তো সেই ইন্ডিভিজুয়ালের বিচারের আওতায় আনা হচ্ছে, সেই ইন্ডিভিজুয়ালকে বিচার করা হচ্ছে। রাষ্ট্র এজ এ মেজার অফ ফ্যাক্ট, যে রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাষ্ট্রীয় যেভাবে বলা হয়, রাষ্ট্র কখনো সন্ত্রাসও করতে পারে না, রাষ্ট্র কখনো মানবাধিকার লঙ্ঘনও করতে পারে না, বিকজ তার ওত নামায় হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা। এখন হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে কোথায় হচ্ছে? রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল করছে, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল সন্ত্রাস করছে। নেতানিয়াহু বা তার বাহিনী প্যালেস্টাইনের নিরীহ লোকের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে এবং এটা একেবারে বিশ্বব্যাপী স্বীকার করে নিচ্ছে, নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করছে। আমি তো আজকে খুশি হতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের ডজনে মানুষকে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে অসংখ্য মানুষকে, সেনাবাহিনী প্রধানকে, পুলিশ প্রধানকে, অসংখ্য মানুষকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হতো, তাদের সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হতো, তাহলে তো ওদের তো সব সম্পদই মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সম্পদ বাজেয়াপ্ত। কারণ তারা একটা কথা বলছে যে এদের যদি কোনো সম্পদ থাকে সেটা তারা আর দেবে না, বাজেয়াপ্ত করবে। তাহলে তো ইসরায়েলের অনেক কিছু করা উচিত ছিল। ইভেন মধ্যপ্রাচ্যের কথা ধরেন, যারা তাদের এই দুমুখ নীতিকে মেনে চলে, সেই নীতির যারা পৃষ্ঠপোষকতা করে, যারা সেই দেশে বেড়াতে গেলে পর্যন্ত নিজেদের সোনার কমরটা নিয়ে গিয়ে হোটেলের মধ্যে আবার বসাতে হয়, সেই সমস্ত দেশের রাজতন্ত্র বা অন্য কিছু টেকানোর জন্য এই সমস্ত বিশ্ব মডেলদের দরকার হয়। সুতরাং আমি আমেরিকাকে একা বলবো না, বিশ্ব মডেল যারাই রয়েছে পরাশক্তিতে দ্বারা ভেটো শক্তির অধিকারী। আপনি আজকে দেখেন মিয়ানমার ইস্যুতে আমরা ঐক্যমতে পৌঁছতে পারি না যে 4 জন এক থাকলে তো একজন থাকছে না। এই ভেটো শক্তিটাও একটু খুব এখানে মানবাধিকারের কিন্তু চরম লঙ্ঘন। এটা হওয়া উচিত মেজরিটি, এখানে কিন্তু মেজরিটি নেই, একজন বলবে তো হবে না। তো যে কথা আসছে যে আমাদের মতো দেশে, যেখানে মানুষের মৌলিক মানবাধিকার, একটা বিশাল জনসংখ্যার দেশে অনেকগুলো ঘটনা ঘটে, অনেক মানবাধিকার লঙ্ঘন হয়, আমি শুধু বলতে চেয়েছি যে ইভেন একটি হোক, আমরা সেটাও চাই না। শাহজাহান, হাতের সময় কম, আমরা আলোচনা শেষ করব। জি আমি শেষ করি শুধু এই কথা বলে, আজকে যেটা বলছেন মানবাধিকার সুরক্ষাটার দায়িত্ব প্রতিটি মানুষের, রাষ্ট্রের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে, যিনি যে প্রফেশনে রয়েছেন,
আমি যদি আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, আপনার রাইটস অটোমেটিক্যালি এনশিওর হবে। এখন সেই ক্ষেত্রে এসছি মুখলেস ভাইয়ের, আমি ওই যে বললাম যে আমরা একই কথা বলছি, ভিন্নভাবে বলছি। উনি বেনিফিট পাচ্ছে কেন? আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ তার দায়িত্ব সঠিকভাবে পালন আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শিবলি ইসলাম, যেটি ডক্টর মোহাম্মদ শাহজাহান বলছিলেন যে আসলে মানবিক সমাজ ব্যবস্থা যদি গড়ে না ওঠে, আমরা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বা যে ন্যায়ভিত্তিক সমাজের কথা বলি, মানবিক সমাজ গঠনের কথা বলি, সেখানেই তো আমাদের দুর্বলতা। না, মানবিক সমাজ ব্যবস্থা তো আসলে গড়ে ওঠেনি। একটা ট্রাফিক পুলিশ যখন একজন রিকশাওয়ালাকে একটা ধরেন কোষে চর মারলো, এন্ড রিকশাওয়ালার ওই সেন্স অফ ডিগনিটি আর ইন্টিগ্রিটিটাই নাই যে পুলিশ একটা অন্যায় করেছে। তাকে বুঝতে হবে যে সামওয়ান ভায়োলেটেড হিজ হিউম্যান রাইট। এই দেশে এই মানে আমাদের মানে দরিদ্র জনগোষ্ঠীর মানবাধিকার সম্পর্কে ধারণাটাই নাই তারা পদে পদে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, কিন্তু তারা বোঝেই না মানে দ্যাট রিক্সা পুলার রিয়েলাইজেস যে এটাই বোধহয় জাস্টিফাইড, আমি যে রং ওয়েতে গিয়েছি এই জন্য পুলিশ আমাকে চর মারতে পারে। আর যদি আপনি যেটি বলছিলাম, আমি এই সংজ্ঞাটার সাথে একমত না। ধরেন আপনিও যদি আমার মানবাধিকার লঙ্ঘন করেন এবং রাষ্ট্র যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে সেটিও মানবাধিকারের লঙ্ঘন। সুতরাং রাষ্ট্রকেই মানবাধিকার লঙ্ঘন করতে হবে, এটা বোধহয় অনেকাংশে সঠিক নয়। আর একটা ব্যাপার হচ্ছে সীমাবদ্ধতায় আমরা সবাই রয়েছি, তাই না? এখন একটা থানার মধ্যে 20 জন তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করেন, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবগুলোর কগনিজেন্স দেন, তাহলে চিন্তা করেন তার ওয়ার্কলোডটা কি। আপনি এমার্জেন্সিতে যান, ডাক্তার কতগুলো রুগী দেখে সরকারি হাসপাতালে, আপনি বিশ্ববিদ্যালয়ে যান, 25 জন পড়ানোর কথা, 150 জন পড়ানো হয়। সুতরাং আমরা সবাই সীমাবদ্ধতার মধ্যে রয়েছি। আমি ওইটাই অ্যাড্রেস করতে চাই, আমাদের সীমাবদ্ধতা এবং অদক্ষতাগুলো দূর করতে হবে এবং আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে হবে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এখন চমৎকার তদন্ত করছে। কেন করছে? যা তদন্তকারী কর্মকর্তা থানায় করতে পারছে না, কারণ তাদের কাজই হচ্ছে তদন্ত করা। সে পেট্রোল ডিউটিতে দেয় না, সে কোর্টে সাক্ষী দিতে যায় না, সে কোনো ধরনের কোনো ভিআইপি প্রোটোকলে যায় না। সুতরাং তার দক্ষতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের দেশে রেপের ইনভেস্টিগেশন কস্ট হচ্ছে 1500 টাকা, কিডন্যাপের 4000 টাকা, মার্ডারের 6000 টাকা। পুলিশ যে টিএডিএ পায়, সেই টিএডিএ কতদিন পরে পায়? সুতরাং যারা তদন্তকারী কর্মকর্তা, তাদের কথাটাও আপনাদের খেয়াল রাখতে হবে। সুতরাং তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই ডিএনএ টেস্ট থেকে শুরু করে আধুনিক যে তদন্তের যে আধুনিক যে প্রক্রিয়া বা আধুনিক যে পদ্ধতি, সেগুলো কি তারা পাচ্ছে? সুতরাং তাদের কাছ থেকে তো আপনি ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস আশা করতে পারেন না, তাদের কাছে হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য তো আপনি আশা করতে পারেন না। সুতরাং আমাদেরকে আসলে নিজেদেরকে ক্রিটিসাইজ করতে হবে, নিজেদের দুর্বলতাগুলো স্বীকার করতে হবে এবং দুর্বলতাগুলো দূর করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই মানবাধিকার অর্জন। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য মোহাম্মদ মোখলেসুর রহমান এবং অ্যাডভোকেট ডক্টর মোহাম্মদ শাহজাহান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।